সো আমরা আজকে বলছিলাম আগের দিন যে হাই পারফরম্যান্স সিপিইউ ডিজাইন এবং হাই পারফরম্যান্স আর্কিটেকচার কি করে কনকারেন্সি মেনটেন করে। কনকারেন্সি মানে হচ্ছে দুটো বা তার বেশি ইনস্ট্রাকশন একসাথে যদি এক্সিকিউট করতে পারে। এবং সায়েন্স আর্কিটেকচার অনুযায়ী আমরা জানি চারটে কাইন্ড অফ আর্কিটেকচার হয়, যেখানে সিঙ্গেল ইনস্ট্রাকশন স্ট্রিম সিঙ্গেল ডেটা স্ট্রিম, অথবা সিঙ্গেল ইনস্ট্রাকশন স্ট্রিম মাল্টিপল ডেটা স্ট্রিম, অথবা মাল্টিপল ইনস্ট্রাকশন স্ট্রিম সিঙ্গেল ডেটা স্ট্রিম, অথবা মাল্টিপল ইনস্ট্রাকশন স্ট্রিম মাল্টিপল ডেটা স্ট্রিম। এগুলো চারটে ভাগ হয় ক্লায়েন্টসের ক্লাসিফিকেশন অনুযায়ী। নাও আমরা এগুলোকে বলেছি সিইউ মানে কন্ট্রোল ইউনিট, পিইউ মানে প্রসেসিং ইউনিট, এমইউ মানে মেমোরি ইউনিট, আইএস মানে ইনস্ট্রাকশন স্ট্রিম, ডিএস মানে হচ্ছে ডেটা স্ট্রিম। দিস আর দ্য ডিফারেন্ট শর্টকাট দ্যাট উই ইউজড. So in case of SISD মানে সিঙ্গেল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডেটা স্ট্রিমে আমরা যেটা জানি যে সিইউ অ্যান্ড পিইউ দ্যাট ইজ নাথিং বাট, আমরা বলতে পারি দ্যাট ইজ নাথিং বাট দ্য করসপন্ডিং সিপিইউ। এবং এই করসপন্ডিং সিপিইউ রেসপেক্টে আমরা যে জিনিসটা দেখি, এটা যদি আমার করসপন্ডিং সিপিইউ হয় এবং এই পুরো জিনিসটা যে প্রসেসিং ইউনিট ইজ কানেক্টেড টু দ্য মেমোরি ইউনিট, একটাই মেমোরি ইউনিট, মেমোরি ইউনিট আমাদের ডেটা যেটা হচ্ছে বাস বলতে পারো, অথবা ডেটা স্ট্রিম দিয়ে কানেক্টেড করছে কন্ট্রোল ইউনিটের সাথে। সো বুঝতেই পারছি এটা একটা ইউনিপ্রসেসর সিস্টেমের জন্য কাজ করে, কোনো কনকারেন্সি মানে মোর দ্যান টু ইনস্ট্রাকশন একসাথে এক্সিকিউট হয় না। এবং এখানে প্রোগ্রাম এক্সিকিউটেড বাই দ্য প্রসেসর দ্যাট কনস্টিটিউট দ্য সিঙ্গল ইনস্ট্রাকশন স্ট্রিম অ্যান্ড দ্য সিকোয়েন্স অফ ডেটা স্ট্রিম দ্যাট ইজ অপারেটেড অন এ সিঙ্গল ডেটা স্ট্রিম। এবং আমরা জানি 8085 8086 এই আর্কিটেকচারটা ফলো করে। তারপর হচ্ছে সিঙ্গেল ইনস্ট্রাকশন স্ট্রিম মাল্টিপল ডেটা ইউনিট, তার মানে এখানে একটাই কন্ট্রোল ইউনিট আছে, প্রসেসিং ইউনিট দেখো অনেকগুলো আছে, এবং প্রত্যেকটা প্রসেসিং ইউনিট কি হচ্ছে মেমোরি ইউনিটের সাথে যুক্ত আছে। তার মানে এখানে কি একটা ইনস্ট্রাকশন মাল্টিপল ডেটার উপর কাজ করতে পারে। সো এখানে সিঙ্গেল ইনস্ট্রাকশন স্ট্রিম সেটা হচ্ছে ইট ব্রডকাস্ট এ নাম্বার অফ প্রসেসর, এবং প্রত্যেকটা প্রসেসর তার নিজস্ব ডেটা অপারেট করে, তাই জন্য মেমোরি ইউনিট গুলো কি আছে সেপারেট করা আছে। সো এখান থেকে আমরা বলতে পারি, এবং এই স্কিমটা যেখানে অল প্রসেসর এক্সিকিউট দ্য সেম প্রোগ্রাম বাট অপারেশন অন ডিফারেন্ট ডেটা, যেটা বললাম প্রোগ্রামটা একই বাট অপারেট করছে ডিফারেন্ট ডেটার সাথে। এবং মাল্টিপল ডেটা স্ট্রিম আর দ্য সিকোয়েন্স অফ ডেটা আইটেম অ্যাক্সেস বাই ইন্ডিভিজুয়াল প্রসেসর, যেটা তার নিজস্ব মেমোরিতে রান করছে। আর সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডেটা স্ট্রিম হচ্ছে, এটাকে ফর্ম অফ প্যারালাল প্রসেসিং আমরা বলতে পারি, এটাকে অ্যারে প্রসেসিংও বোঝা যায়। এটাই হচ্ছে প্রথম প্যারালাল প্রসেসিং যেটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। সো এখানে ডেটা লেভেল কনকারেন্সি, যেহেতু মাল্টিপল ডেটা একসাথে একটা প্রোগ্রামের উপর কাজ করতে পারে, এবং ইমপ্লিমেন্টেড অ্যাজ অ্যান অ্যারে অর ভেক্টর প্রসেসর সিস্টেম। এবং প্রত্যেকটা ইনস্ট্রাকশন ইট ব্রডকাস্টেড এবং অল এলিমেন্ট এক্সিকিউট করছে সাইমালটেনিয়াসলি। আমরা কি জানি অ্যারে প্রসেসর গুলো যেহেতু হাইলি স্পেশালাইজড মেশিন, তাই আমাদের নর্মাল মেশিনে অ্যারে প্রসেসর কিন্তু খুব একটা ইউজ হয় না। স্পেশাল নিউমেরিক্যাল প্রবলেম এগুলো সলভ করতে বা ম্যাট্রিক্স বা ভেক্টর ফরম্যাটে কোনো জিনিস সলভ করতে আমরা অ্যারে প্রসেসর গুলো ইউজ করি। এবং আমরা জানি যে সুপার কম্পিউটার উইথ এ ভেক্টর আর্কিটেকচার দ্যাট ইজ অলসো সুইটেবল ফর সাচ টাইপ অফ প্রবলেম, যে ম্যাট্রিক্স অথবা অ্যারে প্রবলেম নিউমেরিক্যাল প্রবলেম গুলো সলভ করতে ইউজ করা হয়, যেটা ভেক্টর আর্কিটেকচার। বাট আমরা জানি যে আমাদের কিছু ডিফারেন্স আছে বিটুইন ভেক্টর বেসড মেশিন অ্যান্ড অ্যারে প্রসেসরের। যে ভেক্টর বেসড মেশিনস গুলো হাই পারফরমেন্স থ্রু হেভি ইউজ অফ পাইপলাইন, যে চ্যাপ্টারটা আমরা অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, এবং পরবর্তীকালে যে ল্যাটার প্রোভাইড করছে এক্সটেন্সিভ প্যারালিজম বাই রিপিটিং অফ কম্পিউটিং মডেল, যেটা আমরা অ্যারে প্রসেসিং এর ক্ষেত্রে দেখলাম যে মাল্টিপল প্রসেসিং ইউনিট ইজ কানেক্টেড টু মাল্টিপল ডেটা ইউনিট। সো আর neither array processor nor vector based processor আমরা vector based machine particularly useful in speeding up general computation, মানে আমাদের জেনারেল কম্পিউটারের স্পিডিং আপ এর জন্য ভেক্টর বা অ্যারে প্রসেসর তুমি লাগিয়ে দিলে সেটার কোনো লাভ নেই, রাইট? এবং এর জন্য আমরা দেখতে পাচ্ছি STARN স্ট্যারেন প্রসেসর অথবা পেপে প্রসেসর, দ্যাট ইজ দ্য স্পেশালাইজড প্রসেসর, যে প্রসেসর যেগুলো জেনারেল আমরা ইউজ করি না। সো এটা হলো দুটো। থার্ড নাম্বার যেটা আছে দ্যাট ইজ নাথিং বাট, যেটা আমরা দেখেছি তৃতীয় নাম্বার
that is nothing but MIST. MIST. So MIST আমরা দেখেছি that such a system in such a system আমরা জানি একটা common data structure, a common, you can say, data structure that is manipulated, that is manipulated by separate processes, by separate processor এবং প্রত্যেকটা each executing, you can say, a different program, is executing a different, you can say, program. তো এখানে আমরা যেটা দেখি যে আমার কাছে একটা কন্ট্রোল ইউনিট আছে এবং that would be connected to the processing unit. তার মানে এখানে অনেকগুলো এরকম কন্ট্রোল ইউনিট এবং corresponding to, we can say, the processing unit, এবং এইটাই হচ্ছে এক একটা করে CPU, that is nothing but a CPU, that is also nothing but, you can say, CPU. So এখানে প্রত্যেকটা corresponding control unit that is connected with the processing unit, কারণ মাল্টিপল ইনস্ট্রাকশন স্ট্রিম আমাদের আছে, তার মানে এখানে মাল্টিপল ইনস্ট্রাকশন স্ট্রিম গুলো থাকবে, বাট প্রবলেম ইজ দ্যাট অনলি এ সিঙ্গেল ডেটা স্ট্রিম। তার মানে এই প্রসেসিং ইউনিট গুলো, ইউ ক্যান সে, কানেক্টেড উইথ দ্য করসপন্ডিং ডেটা স্ট্রিম। তার মানে মেমোরি ইউনিট তোমার একটা, এবং সেই মেমোরি ইউনিট থেকে ধরো এখানে কন্ট্রোল ইউনিটে কানেকশন আছে থ্রু দ্য ইনস্ট্রাকশন স্ট্রিম ডট ডট ডট, এটার সাথে ধরো কানেক্টেড আছে দিস, এবং এটার সাথে ধরো কানেক্টেড আছে দিস। সো দিস আর দ্য, you can say, instruction string. সো এটার তাহলে বেসিক প্রবলেম হচ্ছে যে আমার মাল্টিপল সিপিইউ আছে, বাট একটা সিপিইউ ইজ ইন ইউজ এট এ টাইম, কারণ তোমার মেমোরি ইউনিট একটা। তার মানে এটা ইউজ করার কোনো মানে নেই, এবং কোনোদিন এই আর্কিটেকচার অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেড হয়নি। কারণ ইমপ্লিমেন্ট করে তো লাভ নেই, তুমি মাল্টিপল প্রসেসর লাগাচ্ছ, কিন্তু সবকটা প্রসেসর একসাথে কাজ করার কোনো উপায় নেই, কারণ ইউ আর ইউজিং অনলি সিঙ্গেল মাল্টিপল মেমোরি ইউনিট। সো আমরা এটা যেটা বলি যে দিস আর্কিটেকচার, this particular architecture, you can say, contain multiple CPUs, multiple CPUs, but only one CPU is in the use at a time. এবং this architecture is not yet implemented. এটা কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়নি। এবং আমাদের লাস্ট যেটা, that is MIUI architecture, that is nothing but the general purpose microprocessor. That is nothing but the general purpose microprocessor. Actually, এটা কি করে? It involves a number of independent independent processors, each executing each executing a different program and accessing its own sequence, accessing its own sequence
of data items. So এখানে simple as that pictorial diagram তোমরা হয়তো বুঝতে পারছো যে আমাদের control unit আছে that would be connected with the processing unit. এই দুটোকে নিয়ে we can call it as a CPU. So এরকম আমাদের multiple CPUs আছে আমাদের you can say multiple CPUs and আগে যেমন একটাই মেমোরি ইউনিট ছিল এখানে কিন্তু প্রত্যেকটা প্রসেসিং ইউনিট অ্যাকচুয়ালি অপারেটেড অন দ্য ডিফারেন্ট মেমোরি ইউনিট মানে আমরা মেমোরি ইউনিট গুলোকে ভাগও করে নিতে পারি যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা জায়গায় কাজ হবে সো দে আর কানেক্টেড উইথ দ্য মেমোরি উইথ ডেটা স্ট্রিম দিয়ে বোথ সাইড অ্যান্ড ডেটা স্ট্রিম এবং এই মেমোরি ইউনিটগুলো কানেক্টেড উইথ দ্য সিপিইউ যেটা আমরা আগে পড়েছি তার মানে এখানে ইনস্ট্রাকশন লেভেল প্যারালিজম কিন্তু হচ্ছে দ্যাট আর নাথিং বাট ইনস্ট্রাকশন লেভেল প্যারালিজম that is the main phenomenon that is nothing but the instruction level parallelism. So this is nothing but you can say instruction level concurrency. That is the thing, and that implemented as a multi-processor system. এবং তাহলে এখানে কি বুঝতে পারছি a number of processors that actually capable of independently executing different routines in parallel. That is the thing. Like there are some examples of you can say CRAY processor or cyber processor. কারণ বুঝতেই পারছো মাল্টিপল নাম্বার অফ প্রসেসর যেহেতু আছে তাহলে এর কস্টটাও অনেকটা বেড়ে যাবে সো আমরা অ্যানালাইসিস করব যে কিভাবে কাজটা হয় সো ধরো একটা নর্মাল অ্যানালিসিস করি and then আমি বলছি ব্যাপারটা কি রকম ধরো আমাদের এই পার্টিকুলার জিনিসটা যেটাকে আমরা নাম দিচ্ছি that is nothing but instruction pipeline that is nothing but you can say instruction pipeline তার আগে একটা গল্প আছে গল্পটা কি আমরা জানি যে পাইপলাইনিং দ্যাট ইজ দ্য বিগেস্ট রিজন why the processor is so fast so তোমায় যদি কোশ্চেন্স করি যে what what makes processor faster what makes you can say processor faster কি প্রসেসরকে ফাস্টার করতে সাহায্য করে if I am ask you the question তুমি বলবে there are various reason এক নাম্বার রিজন তুমি বললে স্যার একটা রিজন হতে পারে ডেটা বাস
the size of the data bus, তার জন্য প্রসেসর ফাস্টার হতে পারে। তার মানে ব্যাপারটা হলো I can increase the size of the data bus, size of the data bus। The size of the data bus যদি increase করি তার মানে you will get more data, you will get, you can say, more data। that may be the reason যে আমরা আরো বেশি ডেটা পাবো। যে একটা পাইপলাইন, একটা জিনিসকে ফাস্টার করতে গেলে দেয়ার মে বি ডিফারেন্ট থিং। তার মধ্যে একটা হচ্ছে প্রসেসর ফাস্টার করার একটা জায়গা হচ্ছে increase the size of the data bus। তার মানে you will get more data, that makes the processor faster, that makes the, you can say, processor faster। But বিশ্বাস করো আমরা 25 years ago, 25 years ago পেন্টিয়াম রিলিজড হয়েছিল। পেন্টিয়াম যে ভার্সনটা প্রসেসরের, এখন তোমরা ইন্টেল i7 যেমন ইউজ করছো তেমনি ওরা, ইন দ্য সেন্স আমরা জানি যে পেন্টিয়াম রিলিজ হয়েছিল এবং পেন্টিয়ামের ক্ষেত্রে 64 বিটস হচ্ছে the size of the data bus। 64 bits, that is nothing but the size of the data bus। So the thing is that, so data bus size is nothing but, you can say, this is a 64 bit এবং that is nothing but 25 years ago যখন পেন্টিয়ামটা রিলিজ হয়। সো তাহলে তো বলতে পারো ডেটা বাস যদি একটা রিজন হয় যে রিজনের জন্য প্রসেসর ফাস্টার হচ্ছে, তাহলে আমরা আজকে ডেটা বাসের সাইজ 128 বিট করিনি কেন? তার মানে 25 ইয়ার্সের যেটা হয়ে গেছে আগে সেটাই কিন্তু এখনো আছে, আমাদের 64 বিট আর্কিটেকচার এখনো। তার মানে 64 বিট আর্কিটেকচার এখনো, তার মানে হচ্ছে দ্য থিং ইজ দ্যাট ইফ ইউ increase the size of the data bus to 128 bits, যেটা এখনো করা হয়নি, it makes, you can say, motherboard যেটা আমরা ইউজ করি, it makes motherboard nearly impossible to construct। এত তোমার ওয়্যার হয়ে যাবে এবং এত কিছু হবে, নিয়ারলি ইম্পসিবল টু কনস্ট্রাক্ট। তাই জন্য কিন্তু আমরা ডেটাবেসের সাইজ, ডেটা বাসের সাইজ অথবা তুমি অপারেটিং সিস্টেম যেটা বলছো 64 বিট, তার কিন্তু আমরা বাড়াইনি। So nowadays we want fast as well as compact computers. So keeping in that mind, they keep the data bus constant at 64 bits to be a standard। তাহলে আরেকটা জিনিস হতে পারে, তুমি প্রসেসরকে ফাস্টার করতে গেলে তুমি বলে স্যার তাহলে আমরা ক্লক ফ্রিকোয়েন্সিকে, ক্লক ফ্রিকোয়েন্সি মানে আশা করি জানো যে যে একটা টাইম পিরিয়ডে কত টাইম লাগবে, মানে ধরো ক্লক ফ্রিকোয়েন্সি যদি 1 GHz হয় তার মানে ধরো ন্যানো সেকেন্ড টাইম লাগবে একটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে, মানে 10⁹ খানা ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে 1 সেকেন্ডে। তো তুমি বলছো যে আমরা ক্লক ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করতে পারি, তার মানে if we increasing the clock frequency, increasing the clock frequency, that may faster the processor, that may faster the processor। তার মানে ক্লক ফ্রিকোয়েন্সি কি করে, মানে এভরি ক্লক পালস যখন আসে they actually give a trigger to the processor, trigger to the processor to change its state, to change its state।
So if you increase the clock frequency, you make the processor operation faster. তার মানে আমি যদি ইনক্রিজ করি ক্লক ফ্রিকোয়েন্সিকে, সেটা কি করবে, প্রসেসর অপারেশন ফাস্টার হবে। সো ইউ ক্যান সে increase the clock frequency, you can say কি করবে, you make the processors operation faster, সেটা আমরা জানি। সো যখন প্রসেসর লঞ্চ হয় তখন 8085 আমরা জানি প্রথম প্রসেসর লঞ্চ হয়েছিল, যেটা মার্কেটে গিয়েছিল, যেটা 3 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি ছিল। তারপরে আমরা বাড়িয়েছি 8086 এ আমরা বাড়িয়ে 6 মেগাহার্জ করেছিলাম। ইন 2020 তে এগুলো সব ধরো 90s, 80s, 90s, 85 এই সময়। তারপরে 2000 ফিনোমেনাতে আমরা পেন্টিয়াম ভার্সনস গুলো নিয়ে এলাম। পেন্টিয়াম ভার্সনস গুলো ফ্রিকোয়েন্সি 1.4 গিগাহার্জ নিয়ে এসেছিলাম নিয়ার অ্যাবাউট 2000 এর দশকে। ধরো এটা প্রায় 2.4 গিগাহার্জ হয়ে গেছিল 2004 নাগাদ। এবং মজার ব্যাপার, ইন 2024 আমরা কিন্তু উই ইভেন ওয়ার্কস অন কততে 3.2 থেকে 3.4 গিগাহার্জ এইরকম ফ্রিকোয়েন্সিতে অপারেট করি। সো প্র্যাকটিক্যালি ইন দ্য লাস্ট 10 years frequency becomes same. So if the clock frequency is the only reason, we should increase the clock frequency to highest level, but still the processor becomes faster. So these are not the factors. Should be other factors. The processor increase করার জন্য। তো এই কারণেই তার মানে বোঝা গেল এই যে ডেটা বাস বাড়িয়ে ক্লক ফ্রিকোয়েন্সি বাড়িয়েও আমরা প্রসেসরের খুব বেশি উপকার বা ফাস্ট করতে পারবো না। সো দ্যাটস ওয়াই পাইপলাইনিং ইউজ করা হচ্ছে। তার মানে তাই জন্য আমরা বলছি অ্যাকচুয়ালি কনসেপ্ট যেটা ইন্ট্রোডিউস করছি, যেটা হচ্ছে পাইপলাইনিং দ্যাট অ্যাকচুয়ালি means overlapping, that actually means you can say overlapping different, you can say, stages of instructions, different stages of instruction. So আমরা দেখি ব্যাপারটা কিরকম। ধরো আমরা যদি অ্যানালাইসিস করতে শুরু করি, ধরো আমি বললাম একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন স্ট্রিং, সিঙ্গেল ডেটা স্ট্রিং আমরা ইউজ করতে চাই উইদাউট পাইপলাইন, আমরা ইমপ্লিমেন্ট করতে চাইছি। সো অফকোর্স আমাদের যদি বলো অবজেক্টিভ কি, আমাদের অবজেক্টিভ হচ্ছে ইনস্ট্রাকশন এক্সিকিউশন। এবং আমরা সিও সাবজেক্টে পড়েছি যখন একটা ইনস্ট্রাকশন এক্সিকিউটেড হয় তখন ডিরেক্টলি ইনস্ট্রাকশন এক্সিকিউট হয় না, তার বিভিন্ন রকম স্টেট থাকে। আমরা ধরে নিচ্ছি একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে গেলে 4টে স্টেট আছে, এটা বেশিও হতে পারে। আমরা পড়েছি যে সিওতে যে মোর দ্যান এখনকার যুগে 20 স্টেটও হতে পারে, বাট নর্মালি আমরা ধরে নিই দ্যাট ইজ দ্য ইনস্ট্রাকশন ফেচ। যেটা করতে হয় আমরা দেখেছি যে এটাকে বলা হয় ইনস্ট্রাকশন ফেচ। ইনস্ট্রাকশন ফেচ মানেটা কি, আমাদের প্রোগ্রামগুলো অলরেডি মেমোরিতে স্টোর থাকে, সেই মেমোরি থেকে সেই প্রোগ্রামটাকে তুলে প্রসেসরের কাছে নিয়ে আসতে হয়, তাহলে ইনস্ট্রাকশন ফেচ। তার মানে এটা মেমোরিতে কাজ করে। তাহলে প্রসেসরের কাছ থেকে তো তুমি খুব সুন্দর ডেটাটাকে নিয়ে এলে, ডেটাটাকে নিয়ে আসার পর মানে প্রোগ্রামটাকে নিয়ে আসার পর বুঝতে তো হবে আমার এই যে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কি কাজ করে। তার জন্য নেক্সট স্টেজ হচ্ছে আইডি, দ্যাট ইজ ইনস্ট্রাকশন ডিকোড, দ্যাট ইজ নাথিং বাট ইনস্ট্রাকশন ডিকোড। এবং অফকোর্স ডিকোডারে কাজ হয় এটা ডিকোডার বলে আরেকটা জিনিস থাকে, সেখানে এই ডিকোডিংটা হয়।
তারপরে কি করবো? ইনস্ট্রাকশন ডিকোডিং করে ধরো তুমি বুঝলে অ্যাড করতে হবে। তাহলে আমাকে এক্সিকিউশন পার্টে যেতে হবে। তার মানে এটা হচ্ছে এক্সিকিউশন স্টেট, এবং এক্সিকিউশন স্টেটটা কোথায় হয়? অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে এক্সিকিউশনটা হয়। এবং তারপরে হচ্ছে এটাকে স্টোর করতে হবে। সেটা স্টোর তুমি রেজিস্টারে করতে পারো, মেমোরিতে করতে পারো। এটাকে বলা হয় রাইট ব্যাক। তার মানে তুমি ডেটাটাকে স্টোর করবে, সেটা তুমি আইদার রেজিস্টারে করতে পারো, মেমোরিতে করতে পারো, ডিফারেন্ট ইনস্ট্রাকশনের রেসপেক্টে করতে পারো। তো ধরো তোমার ইনস্ট্রাকশন আছে ৪ টে। ধরো আমি বললাম যে এক্সিকিউশন সিকোয়েন্স, মানে তোমায় ৪ টে ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে হবে, যার প্রত্যেকটা ইনস্ট্রাকশনের এই ৪ টে করে ফেজ আছে। ধরো I1, I2, I3 অ্যান্ড I4, এই ৪ টে ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে হবে। তাহলে ৪ টে ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে কটা সাইকেল লাগে, এটাই আমার বার করার উদ্দেশ্য। তাহলে বলো যে প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে গেলে আমার ৪ টে করে সাইকেল লাগে। কারণ একটা সাইকেলে ইনস্ট্রাকশন ফেচ হবে, আরেকটা সাইকেলে ইনস্ট্রাকশন ডিকোড হবে, আরেকটা সাইকেলে এক্সিকিউশন হবে, আরেকটা সাইকেলে রাইট রাইট ব্যাক হবে। তার মানে তোমার টোটাল 16 খানা সাইকেল লাগবে। ৪ টে ইনস্ট্রাকশন, প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে গেলে ৪ টে করে স্টেট লাগবে। সেটাকে আমরা এইরকম ভাবে একটা ডায়াগ্রাম দিয়ে দেখাই। এইরকম ভাবে একটা ডায়াগ্রাম দিয়ে দেখাই। ডায়াগ্রামের এদিকে কি থাকে, যে আমরা জানি ৪ টে স্টেজ আছে, রাইট ব্যাক আছে, এক্সিকিউশন আছে, ইনস্ট্রাকশন ডিকোড আছে, ইনস্ট্রাকশন ফেচ আছে। তাহলে আমার যদি এরকম আমি জাস্ট নিয়ে নিচ্ছি ৪ টে স্টেজ, এইগুলো হচ্ছে ইউ ক্যান সে স্টেজেস, আর এইগুলো হচ্ছে আমার সাইকেল। 1, 2, 3, 4, 5, 6, 7, that would be so ধরো ফার্স্ট স্টেজ আমার I1 ইনস্ট্রাকশনটা ইনস্ট্রাকশন ফেচ করছে। সেকেন্ড সাইকেলে কি হবে? I1 ইনস্ট্রাকশনটা ইনস্ট্রাকশন ডিকোড করছে, থার্ড সাইকেলে ওটা এক্সিকিউট করছে, ফোর্থ সাইকেলে রাইট ব্যাক করে কমপ্লিট হয়ে যাচ্ছে। আবার ফিফথ সাইকেলে I2 প্রোগ্রামটা স্টার্ট করছে, I2 ইনস্ট্রাকশনের ইনস্ট্রাকশন ফেচ হচ্ছে, সিক্সথে I2 ইনস্ট্রাকশনটা ডিকোডিং হচ্ছে, তারপর I2 ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হচ্ছে, তারপর I3 ইনস্ট্রাকশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে এইট সাইকেলে। ঠিক এখানে I3 ইনস্ট্রাকশন শুরু হলো, তারপরে ডিকোড হলো, তারপরে এক্সিকিউট হলো, তারপরে রাইট ব্যাক হলো। একই ব্যাপার I4 ইনস্ট্রাকশন শুরু হলো, ফেচ হলো, ডিকোড হলো, এক্সিকিউট হলো। তার মানে টোটাল ৪ টে ইনস্ট্রাকশন যদি তোমাকে রান করাতে হয়, তাহলে টোটাল তোমার লাগবে 16 সাইকেলস, রাইট? মানে আমি যদি এইরকম ভাবে লিখি যে এটা যদি আমার করসপন্ডিং ইনস্ট্রাকশন হয়, এটা যদি আমার রিকোয়ার্ড সাইকেলস হয়, and if this is a কটা সাইকেলস আমার লেগেছে, তাহলে ইনস্ট্রাকশন I1 এর জন্য ৪ টে লাগার কথা, লেগেছেও ৪ টে। নন পাইপলাইনিং যদি ইউজ করি, I2 এর জন্য লাগার কথা ৪ টে, কাউন্টও করেছি ৪ টে। I3 এর জন্য ৪ টে লাগার কথা, কাউন্ট করেছি ৪ টে। I4 এর জন্য ৪ টে লাগার কথা, ৪ টে লেগেছে। তার মানে আমরা বুঝতে পারছি যে টোটাল there is 16 cycles that we need. বাট তার মানে এটাকে যদি পাইপলাইনিং মানে স্টেজ। এবারে দেখো পাইপলাইনিং এর বক্তব্যটা কি? বক্তব্যটা হচ্ছে যখন একটা ইনস্ট্রাকশন, ধরো ইনস্ট্রাকশন ফেচ করছে I1, যখন I1 টা ইনস্ট্রাকশন ডিকোড করছে, তখন তো ফেচটা তো বসে আছে চুপ করে, কারণ ওটা মেমোরি ইউজ করছে। তার মানে নিচের কথাটা একবার লিখছিলাম। তার জন্য I1 এ যখন আমি ইনস্ট্রাকশন ডিকোডিং করছি, তখন আমি কি করতে পারি? I2 ইনস্ট্রাকশনটা ফেচিংটা স্টার্ট করে দিতে পারি। তার কারণ তার কারণ হচ্ছে দুটো মেমোরি ইউনিট আলাদা। মানে একটা কাজ করছে ইনস্ট্রাকশন ফেচটা মেমোরিতে,
এবং আরেকটা কাজ করছে ডিকোডিং পার্ট। দুটো ডিফারেন্ট মেমোরি ইউনিট। তার মানে আমরা এখানে যেটা বলতে পারি, so the thing is that আমরা যেটা বলতে চাইছি এখানে, যে ঘটনা হচ্ছে, যদি আমাকে একটা ফেচ করতে হয়, তার মানে টু ফেচ অ্যান ইনস্ট্রাকশন, টু ফেচ অ্যান ইনস্ট্রাকশন ফ্রম মেমোরি থেকে যদি আমার একটা ইনস্ট্রাকশনকে ফেচ করতে হয়, আমার কি লাগবে? ইউ নিড দ্য বাস। তার মানে আমরা কি জানি? সো ইনস্ট্রাকশন, that is fetch to the microprocessor through data bus. So once the instruction has been fetched, what we know, where it is decoded, where it is decoded. Of course, that is decoded in the decoder. That means in the decoder কোথায় থাকে? প্রসেসরের মধ্যে। সো ডিকোডার যদি ডিকোডিং করে, তার মানে while the processor is executing the instruction, so while the processor is decoding the instruction, যখন প্রসেসরটা ডিকোড করছে ইনস্ট্রাকশনটা, ডিকোডিং দ্য ইনস্ট্রাকশন, আমরা কি জানি? What are the buses doing? Nothing. What are the bus doing? যখন আমরা ডিকোডিং করছি, তখন বাসগুলো তো কিছু কাজ করছে না। তার মানে পাইপলাইনিং বলছে, ভাই তুমি যখন কিছু কাজ করছো না, কিছু কাজ করো। তাই বলছে, so while you are so while you are you can say executing the, or executing বলাটা ভুল, আমরা ডিকোডিং করছি। while you are decoding the instruction, while you are decoding the instruction, use the buses side by side. আমরা কি করতে পারি? বাসগুলোকে ইউজ করতে পারি সাইড বাই সাইড টু fetch second instruction, second instruction, right? তার মানে the moment it finishes decoding, it finishes, you can say, decoding the first instruction, it will immediately, it will immediately decoding, start decoding second instruction, মানে পরপর পরপর চলবে। যদি এইভাবে আমরা কাজ করি, তার মানে কেউ বসে থাকবে না। and while decoding the second, you are fetching the third, and while you can say, while decoding the second, fetching the third. তার মানে এইরকম ভাবে অ্যাকচুয়ালি পাইপলাইনিংটা কাজ হয়। তার মানে আমরা দেখি, আগের ইনস্ট্রাকশনটা যদি পাইপলাইনিং দিয়ে এক্সিকিউট করতে হয়, তাহলে আমার কিরকম টাইম লাগছে। তাহলে আগের ব্যাপার, আমরা SIST উইথ পাইপলাইনিং যদি করি আমি,
উইথ পাইপলাইনিং, তাহলে আমরা দেখতে পাবো যে objective, that is instruction execution, এবং এখানেও execution state, instruction fetch, instruction decode, execution write back, এইগুলো। এবং তার মানে এখানে কি হচ্ছে, আমার প্রত্যেকটা ইউনিট ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। মানে ইনস্ট্রাকশন ফেজ আছে, ইনস্ট্রাকশনে ফেজের পর ইনস্ট্রাকশন ডিকোডিং, তারপরে আমরা জানি এক্সিকিউশন, তারপরে আমরা দেখেছি রাইট ব্যাক, এবং এটা আউটপুট। তার মানে এটা যদি আমার মেমোরিতে হয়, এটা আমার হচ্ছে ডিকোডারে, এটা হচ্ছে আমার এএলইউতে, এটা রেজিস্টারে হতে পারে, এবং এই প্রত্যেকটাকে আমরা একটা ক্লকের সাহায্যে যুক্ত করে নিয়েছি। সেইটাকে যদি আমি পাইপলাইন নিয়ে ইমপ্লিমেন্ট করি, এবং আমরা জানি এক্সিকিউশন যদি সিকোয়েন্স বলি, তাহলে এক্সিকিউশন সিকোয়েন্স that is nothing but I1, I2, I3, I4। তাহলে এক্সিকিউশন সিকোয়েন্স যদি হয়, তাহলে আমরা যদি এটাকে পাইপলাইনিং আর্কিটেকচারের মতো করে করি, কত টাইম লাগবে আমি জানি না। সো যেমন ছিল ইনস্ট্রাকশন ফেচ, ইনস্ট্রাকশন ডিকোড, আমার ক্ষেত্রে এক্সিকিউশন, অ্যান্ড দেন রাইট ব্যাক। তার মানে এখানে আমার সাইকেলস গুলো যা যা লাগবে আমরা দেখব। These are the stages, these are the cycles, cycles 1 2 3 4 5 দেখব। তার মানে আমি কি বলছি, যখন ইনস্ট্রাকশন ফেচ চলছে, ধরো I1 ইনস্ট্রাকশন ফেচ করলো, করার পর I1 ইনস্ট্রাকশন ডিকোড যখন করছে, আমি সেই মুহূর্তে আমি I2 কে ফেচ করব। আমি সেই মুহূর্তে কি করছে, I2 কে ফেচ করব। সিম্পল অ্যাজ। তার মানে I2, দেখো I1 টা ইনস্ট্রাকশন ডিকোডে আছে, তাহলে I1 টা যখন ইনস্ট্রাকশন ডিকোড থেকে এক্সিকিউশন স্টেটে যাচ্ছে, তখন আমার কি হচ্ছে, এই I2 টা তখন কি হবে, ইনস্ট্রাকশন ডিকোডিং, কারণ I1 এর ডিকোডিং আগে শেষ হয়ে গেছে। যেই I1 টা যখন এক্সিকিউশন স্টেটে যাচ্ছে, I2 টা দেখো ডিকোডিং চলছে। ঠিক একই সময়ে আমি I3 টাকে কি করব, ফেচ করব, আর কিছু না। আমরা কি করব, একই সময় I3 টাকে ফেচ করব, কোনো অসুবিধা নেই, কারণ প্রত্যেকটা তো ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। মানে I1 টা যখন তোমার ইনস্ট্রাকশন ফেচ করছে, তখন আমি কিন্তু I2 টাকে রাখছি না। এবারে I1 টা যখন ইনস্ট্রাকশন ডিকোড করছে, তখন I2 টাকে ফেচ করছি। যখন I1 টা ইনস্ট্রাকশনের এক্সিকিউশন করছে, তখন আমি I2 টা ডিকোডে চলে আসছে, I3 টা ফেচিং এ হচ্ছে। ঠিক একই ব্যাপার। তার মানে আমার 4th সাইকেলে I1 টা কমপ্লিট হয়ে যাচ্ছে। I1 টা যখন কমপ্লিট হচ্ছে, at that moment আমরা দেখতে পাচ্ছি I2 টা এক্সিকিউশন স্টেটে আছে। at that moment আমরা দেখতে পাচ্ছি যে I3 টা ইনস্ট্রাকশন ডিকোডিং এ আছে, এবং তার সাথে আমি আরেকটা কোনো একটা কিছুকে আমরা কি করে নিচ্ছি, I4 টাকে ফেচে নিয়ে চলে আসছি। তার মানে এগুলো কিন্তু পরপর হচ্ছে। ঠিক একই ব্যাপার। তার মানে আমরা যদি বলি যে এই ক্ষেত্রে I2 টাও কমপ্লিট হয়ে যাচ্ছে। I2 টা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন কিন্তু I3 টা কি হচ্ছে, এক্সিকিউশন স্টেট, এবং I3 টা পরবর্তী স্টেজে I3 টাও কমপ্লিট হয়ে যাচ্ছে। আর I4 টা এখানে ফেচে ঢুকেছিল। তার মানে I4 টা কি হচ্ছে, পরের স্টেটে ইনস্ট্রাকশন ডিকোডিং, তারপরেরটা এক্সিকিউশন, এবং তারপরেরটাই I4 এরও কাজ কমপ্লিট হয়ে গেছে। তার মানে 5 6 7, মানে 7 খানা সাইকেলস লাগবে ভাবো। যেখানে আমি একই প্রোগ্রামটা যখন রান করিয়েছি উইথ এই যে নন পাইপলাইনিং এ, দ্যাট উইল টেক 16 সাইকেলস। বাট এখানে যদি তুমি দেখি আমি যে আমার ইনস্ট্রাকশন যদি এখানে আমরা নিই, এবং তার করসপন্ডিং
যদি আমরা রিকোয়ার্ড সাইকেলস নিই, আর এটা হচ্ছে কাউন্টেড সাইকেল, মানে আমার কটা সাইকেলস অ্যাকচুয়ালি লেগেছে। তার মানে ইনস্ট্রাকশন আগের মতোই ছিল, I1, I2, I3, I4, প্রত্যেকটার জন্য চারটে 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 লাগার কথা। বাট আমি যদি এইভাবে খেয়াল করি, I1 এর জন্য চারটে লেগেছে প্রথমে দেখো, বাট I2 মানে I1 যখন সেকেন্ড স্টেজে দেখো, I2 টা তখন রান করছে, তার মানে I1 এর জন্য I2 এর জন্য এক্সট্রা যেটা লেগেছে, দ্যাট ইজ নাথিং বাট একটা সাইকেল, রাইট? I3 এর জন্য একটাই সাইকেল লেগেছে, কারণ বাকিগুলো তো অলরেডি আগে কভার হয়ে গেছে। I4 এর জন্য একটা সাইকেলই লেগেছে অ্যাকচুয়ালি। তার মানে আমরা বলতে পারি যে টোটাল যেটা লেগেছে 7। তাহলে যদি জেনারেলাইজ করি, আমি যদি এই জিনিসটাকে জেনারেলাইজেশন করি, তাহলে জেনারেলাইজেশন করলে যদি আমি ধরি কে খানা স্টেজেস আছে, এখানে আমার 4 খানা স্টেজ আছে। আর যদি n খানা টাস্ক থাকে, এখানে আমার টাস্ক আছে 4 খানা, স্টেজও আছে 4 খানা। তাহলে আমরা জেনারেলাইজেশন করলে এরকম বলতে পারি যে যদি এটা টাস্ক হয়, এটা যদি রিকোয়ার্ড সাইকেলস হয়, আর এটা যদি কাউন্টেড সাইকেল হয়, তার মানে এখানে ভালো করে দেখো, আমার এখানে স্টেজ হচ্ছে আগেরটাই কটা ছিল, এই যে কে এর ভ্যালু 4 ছিল, এন এর ভ্যালু 4 ছিল। তার মানে এখানে কাউন্টেড সাইকেল যদি 4 হয়, তার মানে আমি এখানে কে লিখতে পারি, কে এর ভ্যালু যেহেতু 4। আর এখানে দেখো যটা টাস্ক আছে তার n-1 খানা কম লেগেছে, কারণ 3টে টাস্ক লেগেছে। তার মানে এটাকে আমি টোটালি লিখতে পারি k প্লাস n-1। এই টোটাল 7টা এইভাবে আমি আনতে পারি। তার মানে এখানে আমার টাস্ক ধরো T1, T2, T3 ডট 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 Tn যদি থাকে, রিকোয়ার্ড সাইকেল প্রত্যেকটার ক্ষেত্রে যদি k হয়, কাউন্টেড সাইকেল হচ্ছে k111। তার মানে এখানে আমরা জানি that would be n-1 সাইকেল। এবং n-1 সাইকেল হলে যে ফর্মুলাটা দাঁড়ায়, যে টোটাল আমার যেটা লাগবে, that is k plus n-1, that is the corresponding formula, and that is nothing but the execution time of pipeline, that is k plus n-1, that is the execution time of pipeline। এটা কিন্তু মাথায় রেখে, সো আমরা তাহলে বলতে পারি ইন কেস অফ পাইপলাইন তাহলে কি। তার মানে বোঝা গেল, এটা আশা করি বুঝতে পেরেছো। তার মানে যদি বলি পাইপলাইন, তাহলে আমরা জানি যে পাইপলাইন is an enhancement, is an enhancement technique in the uniprocessor। এটা কিন্তু মাল্টিপ্রসেসর নয়, মাইন্ড দ্যাট, ইউনিপ্রসেসর সিস্টেম ডিজাইন, সিস্টেম ডিজাইন কিসের জন্য ইউজ করা হয়? ইউজ টু ইমপ্রুভ দ্য পারফরমেন্স, আমাদের পারফরমেন্সকে ইমপ্রুভ করার জন্য ইউজ করা হয়। যদি বলা হয় পাইপলাইনের ফাংশন কি, তার মানে বুঝতে হবে পাইপলাইনিং ডিকম্পোজিশন বিল্ডিং, মানে একটা ইনস্ট্রাকশনকে 4টে পার্টে ভেঙে দিচ্ছি, আরো বেশি পার্টে ভাঙা যায়, ইউজেস দ্য ডিকম্পোজিশন ডিকম্পোজিশন টেকনিক। ইট মিনস, আমরা বলতে পারি, ইট মিনস পাইপলাইন কি করছে অ্যাকচুয়ালি, ডিভাইড করছে the problem statement, divide the problem statement into an independent an independent sub problems। আমরা ভেঙেছি এই যে এক্সিকিউট, তারপরে হচ্ছে আমরা ডিফারেন্ট টাইপস অফ
পার্টে ভেঙেছি, যে ফেচিং, তারপরে ডিকোডিং, তারপরে এক্সিকিউটিং, তারপরে রাইট ব্যাক। সো এবং অ্যাসাইন করে হয়েছি ইন্ডিপেন্ডেন্ট হার্ডওয়্যার, and assign them to independent hardware. Independent, you can say, hardware. এবং ল্যাটার কি করেছি, কানেক্ট করে দিয়েছি, ল্যাটার কানেক্ট the hardware in a pipeline sequence. তার মানে that is one hardware unit. একটা হার্ডওয়্যার ইউনিটের আউটপুট is connected to an input of another hardware unit. Another hardware unit. That is the case. যদি বলি এর corresponding definition, তাহলে স্যার একটু দাঁড়িয়ে স্যার, একটুখানি লেখা, এক লাইন লিখবো স্যার, দাঁড়িয়ে definition states বলছে যে এখানে যেটা বলা হয়, insert the new input, যেটা আমরা করছিলাম, যে আমরা কি করছি, একটা নতুন ইনপুট ঢুকিয়ে দিচ্ছি আগে কমপ্লিশন অফ দ্য ওল্ড ইনপুট, মানে ওল্ড জিনিসটা কমপ্লিট করার আগেই আমি কি করেছি, নিউ ইনপুটকে লাগিয়ে দিয়েছি। তো এখানে কি করেছি, দ্যাট ইজ দ্য সিম্পল, যে ডেফিনেশন কি বলছে এখানে, যে আই অ্যাম ইনসার্ট করছি দ্য নিউ ইনপুট ইনটু পাইপলাইন, আমরা একটা নতুন ইনপুট পাইপলাইনে ঢুকিয়ে দিচ্ছে বিফোর, ইউ ক্যান সে, completion of old input. That is the case. এটাকেই বলা হচ্ছে called overlapping execution. এটাকেই আমরা বলছি overlapping execution, মানে new inputs are overlapped, new inputs are overlapped with old inputs, right? মানে ব্যাপারটা এরকম, if you make a note, আমরা দেখেছিলাম নন পাইপলাইনিং এর ক্ষেত্রে আগেরটা কমপ্লিট হওয়ার পর নতুন ইনসারশন হতে পেরেছিল, এখানে কিন্তু আগেরটা কমপ্লিট হওয়ার আগেই ইনসারশন হচ্ছে। তার মানে ইন দা নন পাইপলাইন, ইন দা নন পাইপলাইন সিস্টেম আমরা জানি নিউ ইনপুট আর inserted after completion of old inputs, যেগুলোকে আমরা বলি নন overlapping execution. That is nothing but non-overlapping execution. এবং আমরা এই ওভারল্যাপিং সিকোয়েন্সটা ডায়াগ্রামে নিজেই দেখিয়েছি, এটাকে বলা হয় টেস্ট টাইম ডায়াগ্রাম, সেটা নিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি, মানে এই যে ডায়াগ্রাম গুলো আমরা আঁকি এটাকেই বলছি স্পেস টাইম ডায়াগ্রাম। এই স্পেস টাইম ডায়াগ্রামে আমরা যে ওভারল্যাপিং সিকোয়েন্স গুলোকে দেখাতে পারছি। সো তার মানে
এখানে প্রত্যেকটা সাইকেলে দেখো, প্রত্যেকটা সাইকেলে আমরা একটা নতুন করে ইনপুট ইন্ট্রোডিউস করছি। দেখো সাইকেল 2 তে i2 ঢুকেছে, সাইকেল 3 তে i3 ঢুকেছে, সাইকেল 4 এ i4 ঢুকেছে। তার মানে এটাই আমার পাইপলাইনিং এর অ্যাকচুয়াল উদ্দেশ্য। তাহলে মনে রাখবে যে সাকসেসফুল পাইপলাইনিং মানে কি বোঝা হয়। সাকসেসফুল characteristics, successful characteristics you can say of a pipeline is in every new cycle, in every new cycle, new input must be inserted into a pipeline. তার মানে দেখলাম যে নিউ ইনপুট মাস্ট বি ইনসার্টেড ইন দ্য পাইপলাইন, এবং সেই কারণে আমরা বলি therefore CPI that is equals to 1 in case of cycle per instruction, that is equals to 1 in case of pipeline. Pipelining এর জন্য তারা দেখলাম যে cycle per instruction এইরকম হয়। তো আমাদের তাহলে ফর্মুলাটা দেখা গেল, এক্সিকিউশন টাইম অফ পাইপলাইনিং দ্যাট ইজ নাথিং বাট k প্লাস n মাইনাস 1। এটা হচ্ছে আমাদের করসপন্ডিং এক্সিকিউশন টাইম অফ পাইপলাইন, নাথিং এলস। সো যেমন আমাদের একটা জাস্ট প্রবলেম করে আমরা দেখব, যে ধরো আমায় বলল যে কনসিডার টু পাইপলাইন A and B where pipeline A is having 8 stages of uniform delay of 2 nanoseconds, and pipeline B is having 5 stages with respective delays of 2 nanoseconds, 6 nanoseconds, 4 nanoseconds, 8 nanoseconds, 1 nanosecond। তোমাকে বলা হচ্ছে ধরো how much time is saved, বলেছে 100 tasks are pipelined using A instead of B। তার মানে আমার কাছে দুটো পাইপলাইন আছে, সিম্পল অ্যাজ দ্যাট। এবং মনে রাখবে যদি ইউনিফর্ম ডিলে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, বাট যদি নন ইউনিফর্ম, কারণ বিভিন্ন বিভিন্ন ডিলে আছে, সেক্ষেত্রে যেটা ম্যাক্সিমাম সেটাই ধরা হয়, ম্যাক্সিমাম ডিলেটাকেই কনসিডারেশনে আনা হয়। তার মানে যদি আমি পাইপলাইন ইন আর এদিকে আমার পাইপলাইন বি থাকে, তাহলে এখানে বলেছে 8 স্টেজেস, মানে কে এর ভ্যালু 8, আর পাইপলাইনিং বি এতে বলেছে কে এর ভ্যালু 5, কারণ এখানে বলেছে 5 স্টেজেস, এখানে বলে দিয়েছে আমার 8 স্টেজ। এখানে আমার টিপি দ্যাট ইজ নাথিং বাট 2 ন্যানোসেকেন্ড ক্লক সাইকেল সেটা, আর এখানে যেটা টিপি দ্যাট ইজ আ ম্যাক্সিমাম আমি বলেছি
এটাকে আমাকে ম্যাক্সিমাম ডিলেটা কনসিডার করতে হয়, দ্যাট ইজ 8 ন্যানোসেকেন্ড। নাম্বার অফ টাস্ক হচ্ছে এখানেও 100, আমার নাম্বার অফ টাস্ক এখানেও 100 টাস্কটা এক্সিকিউট করছে। তাহলে আমরা ফর্মুলা জানি, যদি এক্সিকিউশন টাইম অফ এ বার করি তাহলে ফর্মুলা হচ্ছে কে প্লাস এন মাইনাস 1 ইন্টু টাইম, সাইকেল টাইম, তার মানে 8 প্লাস 100 মাইনাস 1 multiplied by 2, that will give you 214 nanosecond. আর execution time of the pipelining B formula কি k plus n minus 1, this is Cp, এখানে k হচ্ছে 5, that is 100 minus 1 multiplied by 8, that will be 832 nanosecond. তার মানে টাইম সেভড যদি আমরা বার করি, that is execution time of B minus execution time of A, and that will give you 832 minus 214, that particular nanosecond, that is 618 nanosecond. তো আমরা সিম্পলি বুঝতে পারছি যে আমরা এই রকম, এটা একদমই মানে প্রবলেমটাই কিছু নেই, আমরা যত এগোবো তত আমরা এর করসপন্ডিং পাইপলাইনিং এর ডিফারেন্ট জিনিস নিয়ে আলোচনা করব। এখানে মনে রাখবে যে আমরা দেখলাম যে সাকসেসফুল, মানে তোমাকে যদি বলা হয় যে সাকসেসফুল পাইপলাইনিং মানে কি, তার মানেই হচ্ছে সিপিআইটা যখন ইকুয়ালস টু 1, যেটা আমরা এখানে দেখছি যে সিপিআই ইজ এক্স্যাক্টলি ইকুয়ালস টু 1। অ্যাকচুয়ালি এই সিপিআইটা প্র্যাকটিক্যাল পারপাসে যদি ইউজ করো তাহলে দেখা যায় সবসময় এই সিপিআই ভ্যালু 1 হয় না, রাইট? এবং সবসময় এই ভ্যালু যেহেতু 1 হয় না, এবং যে কারণে 1 হয় না সেগুলোকে আমরা বলি হ্যাজার্ডস, যেগুলোকে বলা হয় হ্যাজার্ডস। এবং সেখানে আমাদের 3টে হ্যাজার্ডস আছে বা ডিপেন্ডেন্সি, হোয়াট এভার ইউ ক্যান সে। স্ট্রাকচারাল হ্যাজার্ডস আছে, তারপরে তোমার আমাদের বিভিন্ন রকম কন্ট্রোল হ্যাজার্ডস আছে, ডেটা হ্যাজার্ডস, যাই হোক এইগুলো আমাদের দেখতে হবে, পাইপলাইনিং এর অঙ্ক করতে হবে।